এখন দেখবেন কবি কণ্ঠে কবিতা পাঠ। ভিটিভি ইউএস এর জনপ্রিয় অনুষ্ঠান কবি কণ্ঠে কবিতা পাঠ। এই অনুষ্ঠানে একজন কবি তার লেখা কবিতা পড়ে শোনান। তারই ধারাবাহিকতায় আজকেও কবি কণ্ঠে কবিতা পাঠে আপনাদের আমন্ত্রণ। প্রিয় দর্শক, ভিউয়ার্স টেলিভিশন ইউএসএ আয়োজিত কবি কণ্ঠে কবিতা পাঠ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী জহিরুল ইসলাম। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে সবসময় না হলেও মাঝে মধ্যে আমার সঙ্গে একজন অতিথি থাকেন স্টুডিওতে। আমি যে কবিতাগুলো পড়ি সেই কবিতাগুলো নিয়ে অতিথি কথা বলেন। আজকে আমার সঙ্গে স্টুডিওতে আছেন আমার আজকের অতিথি মোহাম্মদ শামীম। শামীম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমি কিছু কবিতা পড়ব আমার সদ্য প্রকাশিত একটি গ্রন্থ চমক দেখিতার এই বইটি থেকে, এবং সেই কবিতাগুলো নিয়ে আপনার কথা শুনবো। তার আগে প্রিয় দর্শক, আপনাদের আমি একটা জিনিস দেখাতে চাই। সেটা হলো যে আমার বিশাল একটা বই বেরিয়েছে, 1024 পৃষ্ঠার একটা সুবিশাল গ্রন্থ, ভ্রমণ সংগ্রহ। আপনারা জানেন যে আমি ভ্রমণ সাহিত্য প্রচুর লিখেছি, ভ্রমণ রচনা প্রচুর লিখেছি, এবং সেগুলো বিভিন্ন সময় বই হিসেবে বেরিয়েছে। তো সেগুলোরই একটা কম্পাইলেশন, সবগুলো একসঙ্গে করে 1024 পৃষ্ঠার এই বিশাল গ্রন্থটি প্রকাশ করেছে অগ্রদূতান কোম্পানি, আমার প্রধান প্রকাশক। বইটি ঢাকাতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মূল্য হচ্ছে 3000 টাকা, ডিসকাউন্ট দিয়ে বোধহয় 2400 টাকা। আমেরিকাতেও কয়েকটা কপি এসছে, বিক্রির জন্য আছে। আপনারা কেউ আগ্রহী হলে আমেরিকা থেকেও সংগ্রহ করতে পারেন, বাংলাদেশ থেকেও সংগ্রহ করতে পারবেন। আমেরিকার নিউ ইয়র্কে বইটি আছে, বাট আমেরিকার যে কোনো জায়গা থেকেই আমার সঙ্গে যোগাযোগ করলে, ফেসবুকে কিংবা মেসেঞ্জারে যোগাযোগ করলে আমি পাঠানোর ব্যবস্থা করতে পারবো। তো আমার আরো একটি বই এবার বেরিয়েছে, জাস্ট পরশুদিনই আমার হাতে এসেছে। এটার নাম হচ্ছে 36 Days of July। এই বইটি ইংরেজি বই, এটি একটি কম্পাইলেশন অলসো। এটি হচ্ছে আমাদের যে জুলাই বিপ্লব হয়ে গেল, অসাধারণ একটি কাজ হয়ে গেল। জুলাই বিপ্লবের সংবাদগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে যেগুলো প্রকাশিত হয়েছে, মেজর গণমাধ্যমগুলোতে, সেইগুলোর একটা কম্পাইলেশন। এখানে CNN, আল জাজিরা, তারপর নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, তারপরে ফ্রান্সের পত্রিকা, জার্মানির পত্রিকা, টার্কির পত্রিকা, ইন্ডিয়ার পত্রিকা, বাংলাদেশ ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের প্রধান মিডিয়াগুলোতে যে খবরগুলো ছাপা হয়েছে এবং ফিচারগুলো ছাপা হয়েছে, তার একটা কম্পাইলেশন আমরা করেছি। এই বইটি আমি বিশ্বাস করি যে যারা এই জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থান নিয়ে ভবিষ্যতে গবেষণা করবেন তাদের খুব কাজে লাগবে। এই দুটি বই আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিলাম। আর সেই সঙ্গে আমার এটিও নতুন বেরিয়েছে, আমি পরশুদিন বইটি হাতে পেয়েছি, এবারে বেরিয়েছে। এখন খুলনাতে বইমেলা চলছে, সেই বইমেলাও আছে। এই বই থেকে আমি কিছু কবিতা আপনাদের পড়ে শোনাবো এবং শামীম ভাইয়ের মন্তব্য শুনবো। এই বইয়ে একটি দীর্ঘ কবিতা আছে, 650 লাইনের। এই কবিতাটি আমি 7 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে লিখেছি পূর্ণ পর্বে। সেখান থেকে আমি একটা চ্যাপ্টার পড়ে শোনাচ্ছি। এটা 28টা চ্যাপ্টার আছে, 650 লাইনের একটা দীর্ঘ কবিতা। আমি 25 নম্বর চ্যাপ্টারটি পড়ছি। হঠাৎ মাঝরাতে পেয়েছি চিৎকারে, চকিতে জেগে উঠি। নিমেষে বিদ্যুৎ আলোক রেখা ছবি কোথাও মিশে যায়। এই যে মাঝে মাঝে সে ছবি দেখে ফেলি, আমার সাধ্য কি দৃষ্টি মেলে তাকে নিজের ইচ্ছেতে একটু দেখে নিই। এ শুধু তাঁরই দয়া, করুণা বর্ষণ। সে যদি চায় তবে মিলিত হব আমি গভীর সঙ্গমে। সুতোর টানে শুধু পুতুল নেচে যাই পৃথিবী মঞ্চের বিশাল ক্যানভাসে। স্বপ্ন দেখি রোজ নিদ্রা জাগরণে, মিলব একদিন গোলাপ খুশবুর স্নিগ্ধ গার্ডেনে। নীলাভ আলো ছায়া গাইছে ঝর্ণারা, যন্ত্রী শত পাখি স্বর্ণ বৃক্ষের মায়াবী ডালে ডালে। দক্ষিণা বায়ু এসে চোখের পাপড়িতে আলতো ছোঁয়া দেয়। আসছে প্রিয়তমা মিষ্টি সুঘ্রাণে মাতাল চারপাশ। মানুষ কেন এই ভ্রান্ত বিভ্রমে থাকছে মশগুল? ছিন্ন হয়েছে কি আমরা কোনো দিন? কলবে চমকায় একোন আলো ফুল। সে আলো খুঁজে পেতে পাহাড় পর্বতে, ধূসর মরুপথে তুষার ঝড় ঠেলে মেরুর হিমঘরে ছুটছি প্রতিদিন। দারুণ প্যারাডক্স, উর্ণ নাভ জাল। আমার দেহ সুতো আড়াই প্যাঁচে বাঁধে এ মহাপৃথিবীকে। কে বড় বলো তবে? তবু এ পৃথিবীর ক্ষুদ্র পাথরেই ঠুকছি মাথা রোজ, কত না ধর্মের তসবি গুনে গুনে।
আমি একটা চ্যাপ্টার, একটি দীর্ঘ কবিতা একটা চ্যাপ্টার পড়ে শোনালাম। খুবই ভালো লাগলো আপনার কবিতাটা শুনে, ভালো লাগতেছে এই কারণে যে এটা কবিতা একটু আমার কাছে যেটা মনে হলো, যেটা স্রষ্টার সৃষ্টি এবং প্রকৃতির যে ঐশ্বর্য এবং সেটি যে আমরা দেখছি এবং মানুষ সেটাকে কিভাবে নিচ্ছে এবং মানুষ যে তাদের স্বভাবগতভাবেই সে প্রকৃতি ধ্বংস করছে, আবার প্রকৃতির প্রেমেও পড়ছে, এরকম কিছু একটা আমার কাছে মনে হলো। চমৎকার চমৎকার, অনেক ধন্যবাদ আপনাকে। অনেকটাই হ্যাঁ সেরকম। এই পুরো কবিতাটা যদি পড়েন তাহলে হয়তো আরো স্পষ্ট হবে যে কেন এই অংশটা এইভাবে এলো। এখানে একটা জায়গায় আপনি হয়তো লক্ষ্য করেছেন, আমি সাধারণত কবিরা কবিতা ব্যাখ্যা করতে চায় না, পাঠক যেভাবে বুঝে নেয় সেটাই এক এক পাঠক এক এক ভাবে বুঝতে পারে, এবং একটা কবিতার যদি 10 রকমের অর্থ করে পাঠক 10 জন, তাহলে সেই কবিতা আরো বেশি সফল কবিতা বলে কবিরা বিবেচনা করেন। কোথায় গেল, কোন চ্যাপ্টারটা যেন পড়লাম? আচ্ছা, এই যে আমি এক জায়গায় বলেছি যে হঠাৎ মাঝরাতে পেয়েছি চিৎকারে চকিতে জেগে উঠি, নিমেষে বিদ্যুৎ আলোক রেখা ছবি কোথাও মিশে যায়। এই যে মাঝে মাঝে সে ছবি দেখে ফেলি, আমার সাধ্য কি দৃষ্টি মেলে তাকে নিজের ইচ্ছেতে একটু দেখে নিই, এ শুধু তারই দয়া করুণা বর্ষণ। আমরা কখনো কখনো এই যে কত কিছু দেখি, স্রষ্টাকেই তো আমরা খুঁজি আসলে। হ্যাঁ, যারা সুফি চর্চা করেন তারা বলেন যে আমরা আসলে প্রকৃত অর্থে স্রষ্টাকেই খুঁজি। তো তাকে আমরা মাঝে মাঝে দেখে ফেলি। এই যে দেখে ফেলি, এটাকে আমার ক্রেডিট। তিনি যদি দয়া না করেন, দেখা না দেন, তাহলে আমার কোনো সাধ্য নাই তাকে দেখার। এই বিষয়টাকে এখানে উপস্থাপন করেছি। শুধু ঈশ্বরকে দেখা বা আল্লাহকে দেখা না, এই বিশ্ব জগৎকে দেখাই। আপনি আগামীকাল সকালে ঘুম থেকে উঠে চোখ মেলে কিছু দেখবেন, তার কি গ্যারান্টি আছে? মানে এই বিষয়টাকে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি আর কি। এই 600 লাইন, এটার কোনো ব্যাখ্যা আছে? না, এটা আসলে আমি জাস্ট লিখতে শুরু করেছি এবং লিখতে লিখতে এক সময় মনে হয়েছে যে এটা একটা দীর্ঘ কবিতা হবে, এবং হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে শেষ যখন হলো, পরে দেখলাম যেটা 600 লাইনের মতো হয়েছে। আমার লেখা কবিতাগুলোর মধ্যে এটাই সবচেয়ে বড় কবিতা। এত বড়, আগে আমি 200-250 লাইন কবিতা লিখেছি বেশ কয়েকটা, কিন্তু 600 লাইনের এত দীর্ঘ কবিতা এই প্রথম লিখলাম। এটার কোনো সিগনিফিকেন্স নেই যে 600 লাইনের কোনো ব্যাখ্যা আছে, জাস্ট হয়ে গেছে আর কি। আচ্ছা, কবিতা মানে কখন কবিতা হয়ে ওঠে যে আপনারা যে লিখেন? আচ্ছা, এইটা খুব ভালো একটা প্রশ্ন, কখন কবিতা হয়ে ওঠে। কবিতার তো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন কবিতার ছন্দ একটা বড় বৈশিষ্ট্য। তারপরে আপনার চিত্রকল্প নির্মাণ করা, আপনি এমন একটা দৃশ্যচিত্র নির্মাণ করলেন কবিতায় যেটা পাঠক দেখতে পাচ্ছে, সে ওই দৃশ্যটা তার চোখের সামনে দেখতে পাচ্ছে, এবং তার আবার ইনার সিগনিফিকেন্স থাকে, যে যেই দৃশ্যটা সে দেখছে এর একটা ইনার মিনিং আছে, যেটা দেখা যাচ্ছে না কিন্তু চিন্তা করলে সে বের করতে পারে। এইরকম কিছু বৈশিষ্ট্য আছে কবিতার। তারপরে আপনার অন্তানুপ্রাস, যেটাকে আমরা বলি, শেষের মিল আছে। তারপরে ছন্দের ব্যাপারটা তো বললামই। তারপরে অনুপ্রাস আছে, মধ্যানুপ্রাস, যেমন জীবন দাসের কবিতার চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, এই যে চুলতার কবেকার অন্ধকার, এগুলো হচ্ছে মধ্যানুপ্রাস। এই অনুপ্রাসের ব্যাপার আছে, উপমার ব্যাপার আছে, উৎপ্রেক্ষার ব্যাপার আছে। এইগুলো হচ্ছে কবিতার বৈশিষ্ট্য। যখন একটা লেখার মধ্যে এইসব বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকে, তখন আমরা বলি যে এটা একটা কবিতা হয়ে উঠেছে। এছাড়া আমরা তো সবাই কবিতা লেখে, কিন্তু সকলের কবিতা হয়ে ওঠে না। ছন্দের সাথে কোনো আছে যে ছন্দ মিল বা ছন্দ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন ছন্দ নিয়ে অনেকে ভ্রান্ত ধারণা আছে, শেষে মিল থাকলে অনেকে বলে ছন্দ, এটা আসলে ছন্দ না। ছন্দ হচ্ছে এই যে চলার গতিটা। এই যে আমি বললাম যে এখানে হঠাৎ মাঝরাতে পেয়েছি চিৎকারে চকিতে জেগে উঠি, নিমিষে বিদ্যুৎ আলোক রেখা ছবি, তখন একই হৃদয়ে যাচ্ছে, একই হৃদয়, এটাই হলো ছন্দ। এবং এই ছন্দটা হচ্ছে 7 মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ। এরকম নানান রকমের ছন্দ আছে বাংলা কবিতায়। খুবই সুন্দর। এবার আমি পরের কবিতায় যাই। আচ্ছা, এই কবিতার শিরোনাম হচ্ছে কোকিল। এটা প্রকাশক, এই বইটার প্রকাশক হচ্ছে সংযোগ প্রকাশনী। সংযোগ এবং বাবুই, এরা একই মালিকের দুটা কোম্পানি। বাবুইটা বেশি পরিচিত, বাবুই প্রকাশনী। সংযোগটা নতুন, বাংলাদেশি। এবং এখন যে খুলনাতে, এটা ময়মনসিংহ বইমেলায় ছিল বইটা, সংযোগ বাবুইয়ের স্টলে। এখন খুলনাতে বইমেলা হচ্ছে, খুলনা বইমেলাতে বাবুইয়ের স্টলে আছে এটা বইটা। এটা মাত্রই বেরুলো, একেবারে নতুন বই। আমি এখন পড়ছি যে কবিতাটি, এর শিরোনাম হচ্ছে কোকিল। লোকটি এখন এসে দাঁড়িয়েছে পৃথিবীর সবচেয়ে বড় শহরের এক বহুতল দালানের রিসেপশনে। ক্লান্ত,
কম্পমান দুপা, বাজারের ব্যাগ দুটি জোড়া পেন্ডুলাম, দুলতে দুলতে জরা বার্ধক্যের ঘণ্টা বাজায় কেবল। সমস্ত জীবন কর্কশ কণ্ঠের নিন্দা শুনে শুনে পার করেছে কাকস্যকাল। ওর সুন্দরী স্ত্রী প্রতীক্ষা করত একটি সুরেলা কোকিলের। বসন্তে শিমুল পলাশের ডালে লাল হয়ে ফুটত সে কোকিলের প্রতীক্ষায়। অথচ লোকটি কা কা করে ফুলের শরীরে ঘষত বেসুরো চঞ্চু। কোকিল না গাইলে কি ফুল ফোটে বসন্তে? না, কখনো প্রস্ফুটিত পুষ্প জেগে থাকে রহস্যের নিস্তব্ধ আধারে। লোকটি এসব জেনেও কখনো চায়নি কোকিল হতে। কর্মঠ বায়স হয়েই মেলেছে ডানা, এখানে ওখানে হানা দিয়ে তুলে এনেছে খাবার ছানাপোনাদের জন্য। স্থাপত্য শিল্পী বাবুই পাখির শৈল্পিক গৃহ সে নির্মাণ করতে পারেনি কোনো দিন। উত্তাল যৌবনে এমনকি পরিণত প্রজ্ঞা তাকে সে পথে নেয়নি টেনে আর, বরং সে হয়েছে শ্রমিক, হয়েছে কর্মঠ ছোয়াল, বেঁধেছে ডালপাতা খড়কুটো, ভাঙা তৈজস উচ্ছিষ্ট গৃহিণীর দিয়ে অশৈল্পিক বাসা। কালবৈশাখীর দিনে ডানা মেলে আগলে রেখেছে শিশুদের ঝড়ের অশুভ আক্রমণ থেকে। শিশুরা এখন উঠতে শিখেছে, ডানা মেলে উড়ে উড়ে যায় ওরা পৃথিবীর কত কত নতুন শহরে। অতি আধুনিক শহরের 20তলা ফ্ল্যাটের গোছানো কামরার অভ্যন্তরে প্রিয় সন্তানের মুখ আজ নিতান্ত অচেনা মনে হয় লোকটির। হয়তো দূরের বসন্তে কোকিল এসেছিল গৃহে। ধন্যবাদ। সুন্দর। এটা একটা বাস্তব বিষয় নিয়ে মনে হচ্ছে, মানে আমার যেটা মনে হচ্ছে যে কোনো একজন ব্যক্তি তার জীবনের আশা যেটি ছিল সেই আশা হয়তো পূর্ণ হয়নি এবং সে হয়তো সচ্ছল কোনো ব্যক্তি নয়, শ্রমজীবী কোনো একজন ব্যক্তি, তার জীবনের সবকিছু আসলে সংসার কেন্দ্রিক হয়ে উঠেছে। অনেক ধন্যবাদ। আপনি বেশ আমার মনে হয় বেশ সুন্দর করেই কবিতাটি ব্যাখ্যা করলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি পরের কবিতায় যাই, এই একই বই থেকে, চমক দেখি তার এই বই থেকে। এই কবিতার শিরোনাম চোখ দুটি। দূরের ঝাপসা দিনে আমার অনুসন্ধিৎসু চোখ দুটো ছাদে রেখে আসি, ফেরত পাইনি আর। দুটো বাড়ি পার হলেই হঠাৎ এক হলুদ দালান বেশ উঁচু লাফিয়ে দাঁড়ালো এবং হঠাৎই সেই ছাদে একটি নতুন ফুল হাঁটে, দুপাশের বেনি দোলায়, একাই কথা বলে ফিসফিস করে। সেই সব কথা দালানের প্রতিবন্ধকতা ডিঙিয়ে এমনভাবে কানে এসে কম্পন তরঙ্গ তোলে, মনে হচ্ছিল আমরা কোনো নির্জন ঘাসের মাঠে পাশাপাশি শুয়ে শুনছিলাম পরস্পরের একান্ত গোপন। ফুল বলে, দেখো আমাকে যুবক, ঠোঁটের ঢেউয়ে আড়াআড়ি রেখাসমূহে বইছে ভালোবাসার সহস্র নদী। তুমি পান করো সেই জল অতৃপ্ত চুমুকে। আমার পাপড়ি দেখো, অতি সূক্ষ্ম দৃষ্টি মেলে ধরো, জুম ইন করো, ভাঁজের ভেতরে আঠালো যৌবন দেখো। দেখতে পাচ্ছ না? আরও খানিকটা জুম ইন করো, দেখো আমার গোপন প্যাপিলেট গুচ্ছ। এবার আমার চোখের উপর রাখো তোমার গোয়েন্দা দৃষ্টি। আস্তে আস্তে ভেতরে প্রবেশ করো, দেখো দুটি গভীর কৃষ্ণ গহ্বর। এবার হারিয়ে যাও, ক্রমশ হারিয়ে যেতে থাকো এক অন্তহীন অন্ধকারে। সেই থেকে চোখ দুটি আমার চিরকালের মতো হারিয়ে গিয়েছে। এটা একটু প্রেমের কবিতা, একটু প্রেমের রোমান্টিক কবিতা। আপনি খুব ভালো কবিতার একজন মানে ভালো পাঠক, বোঝা যাচ্ছে যে আপনি চট করে ধরে ফেলছেন কবিতাগুলো। আমি এর পরের কবিতায় যাই। কবিতার শিরোনাম বাঁশি। সুন্দর কবিতাগুলো প্রত্যেকটাই ভালো লাগছে শুনতে। অনেক অনেক ধন্যবাদ শামীম ভাই। ঢুকছে আর কি, মাথার ভিতরে ঢুকছে ভিতরে। আচ্ছা, কথায় ভিতরে। এটা আপনি এই যে কথাটা বললেন না, ঢুকছে, এটা বলে আমাকে একটু উস্কে দিলেন একটা কথা বলতে। সেটি হচ্ছে যে কবিতার একটা বড় কাজ কিন্তু কমিউনিকেশনটা, সাকসেসফুল কমিউনিকেশনটা করা। ভালো কবিতা, আপনি বললেন কখন কবিতা হয়ে ওঠে, এইটা একটা বড় বৈশিষ্ট্য। আপনি অনেক কবিতাই দেখবেন আপনি পড়লেন কিংবা কেউ শুনলেন, শুনে আপনার কিছু কমিউনিকেট করলো না। নট নেসেসারি যে আপনার কবিতাটা বুঝতে হবে, কিন্তু কিছু একটা কমিউনিকেট করতে হবে। আপনাকে একটা ধাক্কা দিতে হবে, আপনার ভালো লাগতে হবে যে কবিতাটা শোনার পরে পড়ার পর কি জানি আছে এর মধ্যে, কিছু একটা কমিউনিকেট করেছে, একটা বিদ্যুৎ রেখার মতো কিছু একটা জ্বলে উঠলো। সেটা যদি না হয় তাহলে এটা ভালো কবিতা হয় না। আবার টার্গেট থাকতে হয় যে না, এটার মনে হয় শেষ পর্যন্ত কোথায় গেল, কমিউনিকেশনের শেষ কোথায়,
সেটা সেটা হতে পারে যে পাঠকের ভাবনাকে উস্কে দিল, পাঠক চিন্তা করতে থাকলো যে আসলে এটা কি কমিউনিকেট করলো, কি বললো কবিতাটায়, আবার আগ্রহ তৈরি করে যে আচ্ছা বুঝি না আবার পড়ি তো, ভালো মতো শুনি না আবার শুনি তো, এই যে আগ্রহটা তৈরি করে এটা একটা ভালো কবিতার বৈশিষ্ট্য। যে এই আগ্রহটা যদি পাঠকের তৈরি করতে না পারে তাহলে সেটা খুব সফল কবিতা হয় না। এই জন্য কবিতাকে, এমন কবিতা কে আমরা ভালো কবিতা বলবো যে কবিতা সাকসেসফুলি কমিউনিকেট করে। আমি এবার পড়ছি আরেকটি কবিতা, বাঁশি। অহরাত্র বেজেই চলে ছিপছিপে এক মাটির বাঁশি, কখনো সে অগ্নি ঝরায়, মাঝে মাঝে পুষ্প রাশি, অঙ্গে বাঁশির বিচিত্র রূপ, আমি কানাই অন্ধ, 9 ফুটোতে সুসজ্জিত, 8টি থাকে বন্ধ, 1 ফুটোতে আওয়াজ তুলে কাঁপাচ্ছে মাগরেব, প্রচণ্ড তাণ্ডবে নাচে রুদ্র মহাদেব, এই বাঁশিরই মন্দ্রস্বরে লাস্য নাচে পার্বতী, সৃষ্টিমূলের তাল বাঁধেকে প্রশ্ন বড় মারফতি, মাটির বাঁশি বাজছে রোজি বিচিত্রতার তাল, আদিয়ন্ত সৃষ্টি নাভি ঘুরছে মহাকাল। বাঁশি দিয়ে আমার কাছে মনে হচ্ছে বাঁশি দিয়ে পুরো বিশ্বের যে কার্যক্রম, বিশ্ব ব্রহ্মাণ্ডের কার্যক্রমকে বোঝানো হয়েছে। এখানে আধ্যাত্মিক ব্যাপার অনেক আছে। আপনি মানে আমাদের যে ইন্ডিয়ান মাইথোলজি, হিন্দু মাইথোলজি যদি দেখেন, সেখানে শ্রীকৃষ্ণের বাঁশি নিয়ে অনেক কথা আছে। শ্রীকৃষ্ণের কাছে 3টা বাঁশি থাকতো, একটা হচ্ছে বেনু, একটা মুরলি, আর একটা হচ্ছে বংশী। সো শ্রীকৃষ্ণের বাঁশি বাজানো কি করে শিখলো সেটা একটা মজার গল্প আছে। ছোটবেলা সে দেখে এক বৃদ্ধ লোক বাঁশি বাজাচ্ছে, বাঁশি শুনে সে খুব মুগ্ধ, সে ছোট্ট শিশু, তো সে গিয়ে বলে যে আমি বাঁশি বাজানো শিখবো। তো সেই বৃদ্ধ ওস্তাদ লোকটি বলছে যে তুমি তো অনেক ছোট, বড় হও তখন শিখতে পারবা। বলছেন আমি এখনই শিখবো। তখন বলছে তুমি এখন পারবা না, বলে আমি পারবো, আপনি আমাকে দেন। তো উনি বাঁশিটা দিল শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণ যখন বাঁশিতে ফু দিল, ত্রিভুবন প্রকম্পিত হয়ে উঠলো, এক অদ্ভুত সুরের মূর্ছনা উঠলো। তখন সেই লোকটি সাষ্টাঙ্গে তাকে প্রণাম করে বলল, এই ছেলে তো যে সে ছেলে না। তো এইভাবে সে বাঁশি বাজানো শিখলো। এবং বলা হয় যে হিন্দু মাইথোলজিতে আছে, শ্রীকৃষ্ণের বাঁশির তালে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কিছু নিয়ন্ত্রিত হচ্ছে, মানে এটা তাদের বিশ্বাস। কিন্তু এটা আমি মনে করি যে এটা খুব মজার একটা কথা, কোনো না কোনো বাঁশির তালেই বিশ্ব ব্রহ্মাণ্ড এই সুচারু রূপে সুন্দরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। ঠিক সময় সূর্য উঠছে, ঠিক সময় সূর্য ডুবছে, ঠিক সময় চন্দ্র মানে ক্ষয় হচ্ছে, অমাবস্যা আসছে, পূর্ণিমা আসছে, গ্রীষ্ম আসছে, শীত আসছে, সব ঠিক মতো হচ্ছে। কোনো না কোনো একটা তাল আছে। অবশ্যই সুন্দর। সেটা হয়তো আমরা এই মুহূর্তে জানি না, কিন্তু একটা তাল নিশ্চয়ই কোথাও আছে। আচ্ছা, আমি এর পরে যে কবিতাটি পড়ছি, কবিতার শিরোনাম হচ্ছে দুটি বাড়ি। দুটি বাড়ি। একটি বাড়ি চেরি ব্লসম, অন্যটি খুব শুভ্র ম্যাগনোলিয়া। একটি বাড়ি আনন্দ ধাম, অন্যটি খুব দুঃখ জাগানিয়া। একটি বাড়ি কাল সকালে ঘর পালাবে, আজ সারা রাত প্রস্তুতি নেয় তার। আটকে পড়া এই বাড়িকে অন্য বাড়ির সাহস এসে করবে কি উদ্ধার। একটি বাড়ি শ্রাবণ ধারা, জলের নিচে ভাসে। একটি বাড়ি হেমন্ত রোদ, খলবলিয়ে হাসে। একটি বাড়ি ভাঙতে ভাঙতে জল, অন্যটি খুব নদীর পারে আনন্দ মহল। একটি বাড়ি পাখি হলে, অন্যটি হয় নীল, মেঘের নিচে ডানা মেলে বৈকালী গাংচিল। একটি যদি কানকোতে ভর, নদীর খোঁজে ছোটে, অন্যটি জল গঙ্গা হয়ে উঠোন জুড়ে ফোটে। যদি দেখো পথ হয়ে যায় দুরন্ত এক বাড়ি, এক নিমিষে অন্যটি হয় নিষ্ঠ পথচারী। এই দুবারই পরস্পরের ঘোচালো বদনাম, ওরা এখন সবার প্রিয় ভালোবাসার গ্রাম। এটা একটু ছন্দ লেখা কবিতা। ছন্দ লেখা, প্রত্যেকটাই ভালো ছন্দ, সুন্দর ছন্দ হয়েছে। আবার দুটো বাড়ির তুলনাও দেখা, দুটো বাড়ি আসলে দুটো মন মনে হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, দুটো মানুষ, দুটো মন। এই যে বললাম যে একটি বাড়ি কাল সকালে ঘর পালাবে, আজ সারা রাত প্রস্তুতি নেয় তার। আটকে পড়া এই বাড়িকে অন্য বাড়ির সাহস এসে করবে কি উদ্ধার। মানে দুটো, একটা ছেলে একটা মেয়ে, তারা হয়তো পালিয়ে বিয়ে করবে, এরকম একটা ব্যাপার হতে পারে এখানে। তো সেই বিষয়টাকে আমি প্রতীকের মাধ্যমে আনার চেষ্টা করেছি আর কি এই কবিতাটিতে। আচ্ছা, এর পরের কবিতা
মোট কতটি কবিতা আছে এটা এই বইটাতে? এই বইটাতে আসলে ওই যে বড় কবিতাটা সেইটাই 40 পৃষ্ঠা পর্যন্ত হয়ে গেছে, তারপরে বোধহয় আরো প্রায় 20টি কবিতা আছে, সব মিলিয়ে 64 পৃষ্ঠার একটি বই। ধরেন কবিতার সংখ্যা যদি বলেন 21টা, কিন্তু ইউজুয়ালি একটা বইয়ে এইরকম একটা বইয়ে 50টা কবিতা থাকে। এটা যেহেতু একটা কবিতাই অনেক বড়, যে কারণে এখানে কবিতার সংখ্যা। কবিতার আসে কখন আপনার, যে মনে করেন যে কবিতার একটা মুড আসে যে না আসলে এই সময় কবিতা লেখার? এটা আসলে ভালো প্রশ্ন। এটা এক একজনের এক এক রকম হয়। আমার কোনো ঠিক নাই, কখনো খুব ভালো আনন্দে থাকলে আসে, কখনো দুঃখে থাকলেও আসে, কখনো খুব ব্যস্ততার মধ্যে আসে, কখনো রাতে ঘুমিয়ে পড়ার পরে আসে। এটা কোনো ঠিক নেই। তবে আমি আগে যেটা করতাম, যে ব্যস্ত আছি কিংবা ঘুমিয়ে পড়েছি, আচ্ছা পরে লিখবো, তো পরে আর কিছু মনে থাকে না। কবিতা এমন একটা বিষয়, আপনি রাত্রে শুয়ে পড়লেন, তখন একটা কবিতা গড়গড় করে 8-10 লাইন চলে আসলো, লিখলে হ্যাঁ ইনস্ট্যান্ট সকালে উঠে লিখবে, সকালে উঠে টোটালি ব্ল্যাঙ্ক হয়ে যায়, মানে কি বিষয় ছিল কিচ্ছু মনে থাকে না। কবিতা এমন একটা জিনিস, সেই জন্য আমি সবসময় বলি যে কবিতা কেউ লিখতে পারে না, কবিতা নাজেল হওয়ার মতো একটা বিষয় আর কি, যে আসলেই লেখা যায়। এমন দিন গেছে আমি সারাদিন বসে থেকেছি আজকে একটা কবিতা লিখবো, হয় নাই, একটা লাইনও আসে নাই। আবার কখনো একদিনে 3-4টা লিখে ফেলেছি। কবিতা আসতে হয়, এটা অনেকে বলে যে মুডের উপর ডিপেন্ড করে। এখন কোনটাকে যে আমি কবিতার মুড বলবো এটা খুব ডিফিকাল্ট। আমি বললাম ভেতর থেকে আসে। আচ্ছা, আমরা শেষ কবিতা পড়ে আজকে শেষ করছি। শেষ কবিতার নাম হচ্ছে, আমি ছোট্ট কবিতা পড়ি, যেহেতু আমাদের হাতে আর সময় বেশি নাই, ছোট্ট কবিতাটি পড়ে শেষ করবো আপনার একটু মন্তব্য নিয়ে। কবিতার শিরোনাম দোহে। খুব সাবধানে তার ছেঁড়া টেলিফোনে তুমি জানালে সম্মতি, ঘটে যদি কিছু এবেলায় ঘটুক না, বলো কি এমন ক্ষতি। রোদেলা দুপুরে অরণ্যের সোঁদা গন্ধে না হয় বিছাবো পাটি, তারপরে তাপের বিভ্রমে কিছুক্ষণ আমরা দুজন হয়তো পাপের পথে হাঁটি। কাদা ঘেটে আমি ছেনে ছেনে কতকাল একা বসে দেবী গড়ি, গড়ালো আধার স্রোতধারা কত দেহতলে অনিদ্র সর্বরি। ভুলে গেছো বুঝি আদিম যাত্রার কথা, পাপের রসালো ফল এই মোহে, একা তুমি খাওনি সে ফল, তখনও খেয়েছি দোহে। এই কবিতার মধ্য দিয়ে আজকে কবিতা পাঠ শেষ করি, এবং শেষ করবার আগে শামীম ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো যে আজকের এই পর্বটি কবি কণ্ঠে কবিতা পাঠ অনুষ্ঠানের 10ম পর্ব। আমি কাজী জহিরুল ইসলাম চমক দেখি তার বই থেকে কিছু কবিতা পড়ে শোনালাম। পুরো অনুষ্ঠানটি আপনার কেমন লাগলো? পুরো অনুষ্ঠানটি ভালো লেগেছে। মূলত কবিতাগুলো খুবই সুন্দর এবং মানে মনের ভিতরে গেঁথে যাওয়ার মতো কবিতা, প্রত্যেকটি কবিতা। এবং শেষ কবিতাটাও শুনলাম অনেক সুন্দর, একেবারে মানে পৃথিবীর জন্মের ইতিহাস এবং এক্স্যাক্টলি সেই যে আদম হওয়ার গন্ধম খাওয়া, সেখান থেকে সেটা থেকে এটা খুব সুন্দরভাবে। অ্যামেজিং, ইউ আর এ ভেরি গুড মানে কবিতার বিশ্লেষক এবং কবিতা বোদ্ধা। আমার খুব ভালো লাগলো আপনার সঙ্গে আজকে এই অনুষ্ঠানটি করে। প্রিয় দর্শক, আমরা কবি কণ্ঠে কবিতা পাঠ অনুষ্ঠানের 10ম পর্ব আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, পরের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং কবিতার মধ্যেই থাকবেন। আপনাদের জীবন কবিতাময় হোক। সকলের জন্য অনেক অনেক ভালোবাসা। কবি কণ্ঠে কবিতা পাঠ, ভিটিভি ইউএস এর জনপ্রিয় অনুষ্ঠান কবি কণ্ঠে কবিতা পাঠ। এ অনুষ্ঠানে একজন কবি তার লেখা কবিতা পড়ে শোনান। আপনাদের আমন্ত্রণ রইল, চোখ রাখুন ভিটিভি ইউএস এর পর্দায়।